পুলিশ ফাইল। রাজীব প্রামাণিককে কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন মানিকতলা বাসিনী সুনিতা দেবী মানিকতলা থানার সহযোগিতায়। তিনি থানায় অভিযোগ দায়ের করেন 6 এপ্রিল 2019। মানিকতলা থানায় পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে গ্রেফতার করে গা ঢাকা দিয়ে থাকা রাজীবকে। পুলিশ চার্জশিট তৈরি করে কোর্টে প্রডিউস করে। 21 এপ্রিল 2019 মহামান্য আদালত শাস্তি ঘোষণা করে। পুলিশ ফাইলসের আজকের এই পর্বে আমরা দেখব রাজীব ওরফে শানুর অপরাধটা আসলে কি ছিল। এটা করব अरे चलो खेल नाओ चलो। মা খাবে না? চলো। না না তুই যা বাবা, আমার এখন অনেক কাজ আছে, তুই বরং গিয়ে খেয়ে নে, আমার এখন খাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে। ওখানে গিয়ে খাই, সাবধানে ওখানেই খাবো। বাহ, মেয়েটা তো বেশ। প্রথম দেখায় চোখ দুটো আটকে গেল। এখানে কাজে কি নতুন এসেছে? না, আলাপ তো করতেই হবে। শানুর চোখ আটকেছে মানে ভালো খবর আছে। মেয়েটার বয়স কম, হোক, তাতে ক্ষতি কি? ও সব নারী নক্ষত্র জানতে হবে শানু, জানতে হবে। কিরে, কখন তো টিফিন করতে এসছিস, এবার চল কাজে। হ্যাঁ চ চ। এরপর প্রায় দিনই দুপুরে খাবার সময় শানু নিজের কারখানা থেকে বেরিয়ে রিমাকে দেখার জন্য রিমার কারখানার সামনে যেত এবং প্ল্যান করতে থাকতো কিভাবে রিমার সঙ্গে আলাপ করা যায়। একদিন সুযোগ বুঝে সে রিমার কারখানায় ঢুকে যায়। এটা করব হ্যাঁ বলুন।
কি ব্যাপার? আমি একটা জামা বানাতে চাই। জামা? জামা তো ওইভাবে হয় না। একটু দেখুন না। না না না, আমরা সিঙ্গেল পিস জামা বানাই না। আমরা এখানে সব কোয়ান্টিটি মাল বানাই, দেখছেন সেটা অনেক প্রোডাকশন হয়। হ্যাঁ, আপনি কোয়ান্টিটি যদি বানাতে চান আমরা বানিয়ে দেবো। ও হ্যাঁ, আপনার তো এতগুলো কারিগর রয়েছে, আপনি যদি বলেন ঠিক হয়ে যাবে। না না দাদা, এইভাবে আমরা বানাই না, এক পিস হয় না, বুঝেছেন? আপনি সামনে কোনো টেলারের দোকানে দেখেন, ওখানে বানিয়ে দেবো, ওরা এক পিস মাপচোপ নিয়ে সুন্দর করে বানিয়ে দেবে, ঠিক আছে? আপনি বললে হবে না, এটা হতে পারে। আরে না না দাদা, অনেক কাজ আছে, ব্যস্ত আছি, একটু পরে আসবেন, যান। কাজে মন নেই, খুব আর্জেন্ট মাল আছে, কিন্তু একটু তাড়াতাড়ি কাটো, মাল ডেলিভারি দিতে হবে আমার। তোমাদের কারখানায় কি সত্যি কোনো সিঙ্গেল জামার অর্ডার নেয় না? বলতে পারছি না, আমাদের তো রেডিমেড পোশাক তৈরি হয়, তাই 1-2 পিস কেউ বানাতে চায় না। কাজের ফাঁকে যদি কারো সম্ভব হয় তাহলে বানিয়ে দিতে পারবে। দেখো না যদি হয়, যে কাজের ফাঁকে কোনো সময় হলে করে দেবে। আমি বানাতে পারবো না, আমি পারি না বানাতে। দেখো না যদি করা যায়। তাছাড়া তুমি তো ওই কারখানার স্টাফ, তুমি জানবে কে কখন ফ্রি থাকে, তুমি বললে ঠিক শুনবে। আচ্ছা, বলে দেখবো। কথায় কথায় তোমার নামটা জানা হলো না। আমার নাম রিমা দত্ত। আমার নাম রাজীব প্রামাণিক, সবাই শানু বলেই ডাকে। তোমাদের কারখানার পাশের কারখানাতে আমি কাজ করি। যদি কিছু না মনে করো, তোমার নাম্বারটা দেবে, আমি ফোন করে জেনে নেব। তুমি যদি ভুলে যাও, দেবে? হ্যালো, হ্যাঁ আমি শানু বলছি। শানু? আরে কারখানায় আমাকে ফোন নাম্বার দিলে না, আমি রাজীব, ডাকনাম শানু। এবার বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তোমাকে বলেছিলাম না আমার ওই জামার ব্যাপারে, কথা বলেছিলে? না গো, বলিনি। কথা বলে দেখি, যদি তৈরি করে দেয় তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো তাহলে ঠিক হয়ে যাবে। এ মা, আমি বললে হবে নাকি? এটা আমার বিশ্বাস। কি করে এত বিশ্বাস পেলে? এত ব্যাখ্যা আমি করতে পারবো না। তোমাকে দেখে মনে হয়েছে তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তোমাকে খুব ভালো লেগেছে। সে কি? আমি কি করলাম? তুমি কিছু করোনি। অনেক সময় মনে হয় না একটা মানুষকে দেখলে যে সে খুব রাগী, আর কাউকে দেখলে মনে হয় খুব শান্ত ভালো। ও, তুমিও খুব ভালো। কি জানি। একটা কথা বলবো? কি? তুমি আমার বন্ধু হবে? না জোর করার কিছু নেই, আমার ভালো লেগেছে তাই বললাম। এবার তোমার ইচ্ছে। আসলে আমার কোনো বন্ধু নেই, বড় একা। কারোর সঙ্গে গল্প করব, কথা বলবো, কেউ নেই। রিমা, চুপ কেন বলো? তুমি বলছো, আমি শুনছি। আমি যা বললাম তুমি রাজি? বন্ধু তো হয়। তাহলে আমরা এখন থেকে বন্ধু হলাম, কেমন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কাল কারখানায় এসে দেখা করো। হ্যাঁ রাখি তাহলে। আচ্ছা রাখো।
বললি কেন? আমি একটু বাইরে যাব। না না, একদম টিফিন টাইম হবে তখন বাইরে বেরোবো, এখন বেরোতে হবে না। না আমার যাই না, এক্ষুনি চলে আসবো। আরে বাবা, তখনটা দেখলে বকাবকি করবে, এখন থাক, টিফিনের সময় বেরোবো। না আমার যাই না, আমার একটু দরকার আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ওই রিমা, কি হয়েছে বলো? আজ আমি তোমাকে খাওয়াবো, নিজে হাতে রান্না করেছি। চলো, আমাদের কারখানার ওই দিকটা একটা ফাঁকা জায়গা আছে, চলো বসে খাবো, চলো। নাও খাও, খাও, দাও আমি খাইয়ে দিচ্ছি। না না ঠিক আছে। খাও না, আমি খাইয়ে দিচ্ছি, খাও। বাহ, তুমি রান্না করেছো? হ্যাঁ, তো দারুণ রান্না করো। কেউ নেই তো, তাই নিজেই রান্না করি। তোমার মা? মা আছে, বাবা নেই। মা তো কাছে থাকে না, মা দেশের বাড়িতে থাকে। তোমার দেশের বাড়ি কোথায়? না, গাইঘাটা। তুমি এখানে একা থাকো? মা থাকে না কেন? সে অনেক ঘটনা, তুমি তোমার কথা বলো। তুমি খাও। মা আর আমি একসঙ্গে থাকি মামার বাড়িতে। বাবা? বাবা থাকে না, দেশের বাড়িতে থাকে, টিটাগড়ে। আমার জীবনে অনেক দুঃখ জানো। কি অদ্ভুত না, ভগবান আমাদের দুজনকে একসঙ্গে মিলিয়ে দিল। আমরা একে অপরকে বুঝবো, একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করব, যদি তুমি চাও। বন্ধু যখন বলেছো তখন তো না বলার কিছু নেই। মনের কথা বলার মতো কেউ ছিল না, তোমাকে সব বলবো। এখন আসি, অনেক দেরি হয়ে গেছে, পরে বলবো। তুমি কাজে যাও। রাজীব তার ইচ্ছে পূরণের জন্য ভালো ভালো কথা বলে, নিজের জীবনের দুঃখের কথা বলে রিমার সহানুভূতি আদায় করার চেষ্টা করে। অবশেষে রিমা রাজীবের বন্ধুত্ব স্বীকার করে। বন্ধুত্ব এমন পর্যায়ে যায় যে রিমা প্রত্যেক দিন তার কাজের শেষে রাজীবের সঙ্গে দেখা করে পার্কে যায়। কিন্তু রিমা তার মাকে এটা জানায় নিজে রাজীবের সঙ্গে তার এই গভীর বন্ধুত্বের কথা। তুমি যে এখানে এসছো মা জানে? না না, কারখানা থেকে আমি আগে চলে আসি প্রতিদিন, মা পরে আসে। আর আমি যেখানে এসেছি মা জানে না। বসো, কিছু খাবে? না কিছু খাবো না। বাদাম খাবো না। তুমি সেদিন যে বলছিলে মায়ের সাথে মামা বাড়িতে থাকো, বাবা থাকে না, অনেক ঘটনা রয়েছে বললে, কি হয়েছে গো? না আমি শুনবো না, আমি তোমার অনেক কথা শুনেছি, তুমি আমার জীবনটা হেল্প করে দিয়েছো, আমি আর তোমার কোনো কথা শুনবো না, অনেক শুনে নিয়েছি। তুমি একই কথা বারবার কেন বলো? আমি কি মানুষ নই? তোমার পোষা জন্তু জানোয়ার? আমি কি তা বলেছি? আচ্ছা তুমি কেন সবকিছু নিজের গায়ে টেনে অশান্তি করছো? তোমার এই ঠান্ডা মাথায় অন্যকে অত্যাচার করার কৌশলটা তো বেশ ভালোই জানো। অনেক কিছু না বলেও তুমি অনেক কিছু বুঝিয়ে দাও, তাতে যে আমার কি মানসিক অবস্থা হয় সেটা নিশ্চয় তুমি ভালো করেই বোঝো। শোনো, তুমি হচ্ছে কি একটা মানসিক রোগ, তোমার আবার মনের অবস্থা। তোমার মনের কোনো স্থিরতা আছে? হ্যাঁ, পাগল বলতে তোমার এতটুকু আত্মার না? আমি তোমাকে পাগল বললাম? শোনো, তুমি নিজেই নিজেকে পাগল বলেছো। এই যে বললে তুমি মানসিক রোগী। উফ, রোগী আর পাগল এক নয়, আলাদা। ও হয়তো, আমি তো আবার এসব বুঝি না। তুমি আজকাল যা কাণ্ড কারখানা শুরু করেছো। তুমি বাধ্য করলে তাই। আমি তো আমার জীবনটাকে সহজ করেই দেখি, তাই অত ভোর প্যাচ আমি বুঝি না। আমার মান অভিমানের কোনো গুরুত্ব দাও, সব সহজ কথাগুলো তোমার অসহ্য লাগে, তাই না? তোমার সাথে কথা বলা হচ্ছে বেকার। তুমি এরকম কেন করছো?
আমার কোথায় ভুল হয়েছে তুমি বলে দাও। দিনের পর দিন আমাদের সম্পর্কের ফাটলটা ক্রমশ বেড়েই চলেছে, আর এই সম্পর্কের ফাটলটা ওই মেয়েটার উপর কি প্রভাব পড়ছে জানো তুমি? আমার কি দোষ ওই ভগবান জানে আর তুমি জানো। রিমার কথাটা একবার ভাবো, এই অশান্তির জন্য আমাদের মেয়েটার জীবন না শেষ হয়ে যায়। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা ভাবো, দাদা বৌদি মাকে দেখে না, মা দেশের বাড়িতে একাই থাকে, মায়ের দায়িত্বও আমারও। মাকে কলকাতায় আসতে বললে আসতে চায় না, জীবনটা বড় অসহ্য লাগে। মাঝে মাঝে মনে হয় কি জীবনটাই বেকার, আপন বলে কেউ নেই। কাউকে তো প্রয়োজন বলো। ঠিকই, আমারও তাই মনে হয়। মন খুলে কারোর সঙ্গে কথা বললে মনটা খুব হালকা লাগে। যত দুঃখ কষ্ট ভালো লাগা না লাগা এগুলো চেপে রেখে রেখে না মেজাজটা খিটখিটে হয়ে যায়। এই যে তোমার সঙ্গে কথা বলছি, মনটা পুরো হালকা হয়ে গেছে। আমারও তাই মনে হয় গো। রিমা, তুমি আমার বন্ধু হয়ে থাকবে সারা জীবন? আমার একজন বন্ধু চাই যে আমার সঙ্গী হয়ে থাকবে। জীবনে চলার পথে একটা সঙ্গীর খুব প্রয়োজন, এখন খুব ভালো বুঝতে পারি। সারাদিন কাজের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আপনজনের সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে, কিন্তু এই হতভাগ্যের জীবনে সেসবই স্বপ্ন। সকালবেলা বেরো, সারাদিন খাটো, তারপরে বাড়ি ফিরে হাত পুড়িয়ে রান্না করে গেল। জীবনটা পুরো মেশিনের মতো হয়ে গেছে। তুমি আমাকে কি যন্ত্র ভাবো? তাহলে আমি বুঝি যন্ত্র? হ্যাঁ, আমি রক্ত মাংসের মানুষ নই। হ্যাঁ শোনো, আর আমার ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের একটা কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। মনে হয় আমাদের আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না। একটা সিদ্ধান্ত নিতেই হবে। ও, তার মানে চাইছো আমরা আলাদা থাকি? ঠিক আছে, আমি আর রিমা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এবার তুমি খুশি তো? তুমি থাকো তোমার মতন। এই কি ভাবছো? তোমার কথা শুনতে শুনতে আবার আমার বাবা মা আমার একসঙ্গে থাকার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দেখো, পুরনো কথা ভেবে মনকে ভারী করে লাভ নেই। বর্তমানে যেমন আছো, যা পাচ্ছ তাই নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের খুশিতে থাকতে হবে। মন খুলে কারোর সঙ্গে কথা বললে মনটা খুব হালকা লাগে। যত দুঃখ কষ্ট ভালো লাগা না লাগা এগুলো মনে চেপে রেখে রেখে না পুরো মেজাজটা খিটখিটে হয়ে যায়। এই যে তোমার সঙ্গে কথা বললাম, মনটা পুরো হালকা হয়ে গেছে। সারাদিন কাজের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আপনজনদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু এই হতভাগার জীবনে সেসবই স্বপ্ন। দেখো, পুরনো কথা ভেবে মনকে ভারী করে লাভ নেই। বর্তমানে যেমন আছো, যা পাচ্ছ তাই নিয়ে আমাদের ভাবতে হবে। কিরে,
দিদার প্রেশারের ওষুধটা এনেছিস? হে ভগবান, একদম ভুলে গেছি। কি করে ভুলে যাস রে তুই? তুই নিজেই বললি আমি ওষুধ এনে নেব, আর তুই নিজেই ভুলে গেলি। যে মানুষটার এক মুহূর্ত ওষুধ ছাড়া চলে না, সে দুদিন ধরে ওষুধ না খেয়ে রয়েছে। তোর কি হয়েছে বলতো? কারখানা থেকে তুই আগে আগে বাড়ি আসিস, ওভারটাইম করিস না, অথচ তুই বাড়ি ফিরছিস দেরি করে। তুই কোথায় যাস বলতো? কি হলো বল, কি রে বল, কি হয়েছে? মিতা, অত বকাবকি করিস না তো, আমার কিচ্ছু হবে না। কাল তুই নিয়ে আসিস। ও থাক থাক, তোর আবার সময় হয় না, আমি কাল নিজেই নিয়ে আসবো। না মা, ওকে তুমি আশকারা দিও না। ঠিক আছে, ও ওষুধ কিনতে নয় ভুলে গেছে, কিন্তু মাঝে মধ্যে কোথায় যায় বলো তো? দেরিতে বাড়ি ফেরে। মামারা নয় আলাদা থাকে। ভগবান না করে করুক, যদি তোমার কিছু হয়ে যায়, ভাইরা কি ছেড়ে দেবে? তোমরা আমার মা বেটিকে আশ্রয় দিয়েছো, যদি না দিতে আমরা কোথায় গিয়ে থাকতাম বলো তো? দিদা, দিদা, কাল তোমার ওষুধ কিনে দিয়ে তবে আমি কাজে যাব। আমার লক্ষ্মী সোনা মেয়ে, মার কথা ছাড়তো, সারাদিন শুধু ওষুধ গেল আর ওষুধ গেল। তোর ভুল হওয়াতে আমার কত সুবিধে হলো বলতো, রেহাই পেয়ে গেলাম ওষুধ খাওয়া থেকে। তোমার মা জানে আমাদের সম্পর্কের কথা? না, জানে না, বলিনি। বলার দরকার নেই। তুমি আমি যেদিন বিয়ে করব সেদিন জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন বলার দরকার নেই। এখন আমরা খুব প্রেম করব, পরে বিয়ে করব। বিয়ে করলে কি পার্কে বসে আড্ডা দিতাম? আচ্ছা রিমা, এখন তুমি প্রতিদিন কাজে যাও না? আমার কাজ করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? বললে তুমি বিশ্বাস করবে না। বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবো না? তুমি আমাকে এই চিনলে? আমরা দুজনকে একে অপরকে বিশ্বাস করি বলেই তো বন্ধুত্ব থেকে প্রেম পর্যন্ত পৌঁছেছে। বিয়ে করে ঘর সংসারে কাজ করতে ভালো লাগে, বরের সেবা করব আর নানা রকম রান্না করে খাওয়াবো। তোমার যে বর হবে সে খুব ভাগ্যবান হবে। মানে তোমার যে বর হবে তার কথা বলছি। তাহলে তুমি কে? সে তুমি জানো। আমি তো তোমার কথা বলছি বাবু। তাহলে বরকে রান্না করে খাওয়াবে, বরের সেবা করবে, এসব বলছো কেন? তুমি তো বলতে পারতে তোমার সেবা করব। আমি কি তোমায় ছাড়া আর কারোর কথা ভাবতে পারি বলো? আমিও তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। এই ছাড়ো ছাড়ো, লোকে দেখছে। দেখো রিমা, বিয়ের পরে যে বাড়িতে থাকবে সেটা একবার দেখবে না, নাকি চেঞ্জ করতে হবে? সেটা তো তোমাকে বলতে হবে। ওসব আমি জানি না। আমি তোমার হাত ধরেছি, এবার তুমি আমাকে ফুটপাতে রাখবে না গাছতলায়, আমার কোনো অভিযোগ নেই। তবে চলো একবার দেখবে তোমার হবু বরের বাড়ি। ও হ্যাঁ, তোমার জন্য একটা গিফট কিনেছি, আনতে ভুলে গেছি। কি? এখন বলবো না, আগে চলো আমার সঙ্গে। এই আমার ছোট্ট ভাড়া বাড়ি, এখন থেকে আমার নয় তোমারও বাড়ি, চলবে? বড় ঘর বাড়ি থেকেও যখন সেই বাড়িতে থাকতে পারিনি, তখন ঘর ছোট না বড় তার বিচার আর করি না। সবসময় মা আর বাবার ঝামেলার কথা মনে পড়ে যায়। ঘর বাড়ি থেকেও আর কি লাভ হলো? আমিও দেখাতে চাই ছোট্ট একটা ঘরে কিভাবে সুখে থাকা যায়। তোমার মতো মানুষকে মরার আগে পর্যন্ত ভালোবাসা যায়। বাড়ি তো দেখালে, কি যেন বলেছিলে গিফট? ও বসো, তুমি বসো। দেখো ভালো হয়েছে।
রিমা আর শানুর ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে চলল। রিমা সাগ্রহে শানুর ঘনিষ্ঠ সঙ্গ মেনে নিয়েছিল, কারণ সে জানতো তারা বিয়ে করছে। রিমা মনে প্রাণে শানুকে তার স্বামী বলে মনে করত, যদিও এই ব্যাপারটা রিমার বাড়ির লোকজন কেউ জানতো না। রিমা, রিমা, সুন্দরী, তুমি বরঞ্চ মেয়েকে নিয়ে বাড়িতে যাও, ওকে বাড়ি থেকে ঠিক মতো পৌঁছে দাও। আমরা তো এখানে আছি, সব কাজটা বুঝে নেবো। আরে কি হয়েছে, কি হয়েছে রিমা? কারখানার মাথা ঘুরে পড়ে গেছিল, দুদিন আগেও ওর এরকম হয়েছিল। তুমি সরো তো। পেটটা একটু গরম হয়েছে মনে হয়, কয়েকদিন সকালে পানমৌরি জল খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, আমি একটু নুন চিনির জল করে খাইয়ে দিচ্ছি। যা। হ্যাঁ রে, তুই কাজে যাবি তো? হ্যাঁ, আমাকে তো কাজে যেতে হবে, আমি কাজ ফেলে এসেছি। এমনিতেই কারখানায় লোক কম, তার মধ্যে দুজন আসেনি, আর রিমা আবার এর মধ্যে অসুস্থ হয়ে পড়লো। তারপর যদি আমিও ডুব দিই, খোকনদা আবার বকাবকি করবে। হ্যাঁ হ্যাঁ, তুই কাজে যা, একদম চিন্তা করিস না, আমি তো আছি। রিমা একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে, তুই যা। শোন মা, দরকার পড়লে না ফোন করিস আমাকে, না ফোনটার সামনেই রাখলাম, ঠিক আছে? আসি আমি, মা আসছি। হ্যাঁ হ্যাঁ, আয়। দিদি ভাই, একটু উঠে বসতো। এটা খেয়ে নে। এবার চুপচাপ শুয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। শো। কি হল? ভয় নেই, কিচ্ছু হবে না। এটা তো ভালোবাসার স্বীকৃতি। আমি তোমাকে ভালোবাসি শানু, তুমি আমার কাছে সুখ শান্তি। এই শান্তি যেন দুঃস্বপ্ন না হয়। ছোটবেলা থেকে অনেক বড় ঝড়ঝাপটার মধ্যে বেড়ে উঠেছি, তোমার মতো মানুষের আশ্রয়ে বাঁচতে চাই। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না রিমা। এখন থেকে যতই কষ্ট দুঃখ আসুক, একার নয়, দুজনেই ভাগ করে নেব। তখন দেখবে কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না। কি রে, বমি হলো?
শুধু জল বেরোলো। ঠিক আছে, শুয়ে পড়। যে নুন জলটা খেয়েছিলি ওইটাই বেরোলে বোধহয়। শোন, আবার যদি বমি বমি পায় তোর মাকে একটা ফোন করি, ওষুধ আনতে হবে। আমার কেন বমি পায়, মাথা ঘোরায়, আমি স্পষ্ট বুঝতে পারছি। মা, দিদা, তোমরা বমি যে যে কারণে হয় জানলেও আমি যেটা বুঝতে পারছি, আমার ক্ষেত্রে সেটা তোমরা বিশ্বাস করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আমিও পারবো না তোমাদের বলতে। তোমরা শুনলে যতটা কষ্ট পাবে, শানু শুনলে ততটাই খুশি হবে। সবার আগে শানুকে জানাবো। কি করছো? দেখছি আমার ছেলেটা কি করছে। তুমি কি করে জানলে ছেলে হবে? আমাদের ছেলেই হবে, তুমি দেখো। আর যদি মেয়ে হয়? মেয়ে হলেও কোনো আপত্তি নেই। যেই হোক, যখন আমাদের ঘরে যখন খেলাধুলা করবে তোমাদের কত কত দেবো। আমাকে দিচ্ছ কেন? একটু দিই না। রিমা, তোর পরে আর কোনো অসুবিধা হয়নি তো? তুই যাওয়ার পর একবার বমিটা করেছিল, তারপর অবশ্য কোনো সমস্যা হয়নি। ও ঘুমিয়ে পড়েছিল, আমি রান্না বান্না করে তারপর খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ভাগ্যে স্যার বমিটা করেনি। খেয়েছে মানে? তুমি আবার রান্না করতে গেলে নাকি? হ্যাঁ। কেন? তুমি কেন রান্না করতে গেলে? তোর মা এখনো অথর্ব হয়ে যায়নি। আর বলো না, আজকে যা কাজের চাপ গেছে না, আমি বেরোতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, তা কাজ থাকলে তো কাজটা শেষ করেই ফিরতে হবে। শানু, হ্যাঁ বলো। একটা খুশির খবর আছে। কি খবর বলো? আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। এত তাড়া কিসের? বেশি দেরি করলে হবে না, আমি মা হতে চলেছি। হ্যাঁ, তো কি হয়েছে? নষ্ট করে ফেলো, আমি এখনো সহ্য করতে পারবো না। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তোমার ভালোর জন্যই বলছি। এসব তুমি কি বলছো শানু? তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, পাগল আমি হইনি। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এতদিন যেটা ছিল সেটা একটা নাটক। অনেক কাঠখড় পুড়িয়েছি তোমাকে পাওয়ার জন্য। মেয়ের অভিনয়, তোমার মতো এরকম অনেক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। তুমি তো তাদের মধ্যে ছোট্ট একটা, তাই তুমি আমার বউ হবে আর আমাদের বাচ্চা থাকবে, এর কোনো প্রশ্নই আসে না। এটা তুমি কি বলছো শানু? তুমি আমাকে মিথ্যে কথা বললে, এইভাবে ঠকালে তুমি আমাকে। তুমি আমার সর্বনাশ করে দিলে শানু, তুমি আমার সর্বনাশ করে দিলে। শোনো শোনো, সর্বনাশের কিছুই নেই। আর ঠকানোর কথা বলছো, এটা তো আমি করে থাকি। তোমাকে ভালো লেগেছিল, তুলেছি, অনেক কষ্ট করে তুলেছি, ব্যাস ফুর্তি করেছি, হয়ে গেছে। ভালো ভালো বলছি, তুমি এটা নষ্ট করে দাও, এতে তোমারই ভালো হবে। আর যদি তুমি রাখতে চাও তা রাখবে, তোমার দায়িত্ব। যাও, মানায় মানায় আবার কেটে পড়ো, আমার এখন অনেক কাজ আছে। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে যাবে তো, এ কি? যাও। হ্যালো ডার্লিং, কবে দেখা হচ্ছে? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়।
তোমাকে ভালো লেগেছিল, তুলেছি, অনেক কষ্ট করে তুলেছি, ব্যাস ফুর্তি করেছি, হয়ে গেছে। ভালো ভালো বলছি, তুমি এটা নষ্ট করে দাও, এতে তোমারই ভালো হবে। আর যদি তুমি রাখতে চাও তা রাখবে, তোমার দায়িত্ব। শানুর কাছে অপ্রত্যাশিত প্রত্যাখ্যান পেয়ে রিমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। এতদিন তাহলে যা কিছু ছিল সব মিথ্যে ভালোবাসা, তার সব শেষ হয়ে গেল। কোথায় মুখ লুকাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারে না। বাড়ির লোকজনকে কিছু জানানোর আগে আরেকবার শানুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। শানু, শানু, শানু আছে? শানু তো নেই, শানু দেশের বাড়ি গেছে। কি গো সুনিতা দি, রিমা তো কদিন তো কাজেই আসছে না, কি হয়েছে ওর? খারাপ নাকি শরীর খারাপ হলো নাকি? বাচ্চা মেয়ে তো শরীর হয়তো ধকল নিতে পারছে না। কি হলো সুনিতা দি, কিছু বলো, কি হলো? ওর শরীরটাই খারাপ করেছে। মা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? কি হয়েছে বল, কি হয়েছে? সমস্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে এই অভিযুক্ত রাজীব প্রামাণিক ওরফে সোনুকে অপরাধী সাব্যস্ত করা হলো। অপরাধীকে 20 বৎসর সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা আর্থিক জরিমানার দণ্ডাজ্ঞ প্রদান করা হইল। এই আর্থিক জরিমানার 90% কুমারী রিমা দত্তকে প্রদান করা হইবে। এছাড়া কুমারী রিমা দত্তকে নাবালিকার ক্ষতিপূরণ হিসাবে সরকারের তরফ থেকে আরও 10,000 টাকা প্রদান করার জন্য আদেশ দেওয়া হইতেছে। মিথ্যে প্রতিশ্রুতির পরিণতি কি রাজীব তা হাড়ে হাড়ে টের পেয়েছে। রাজীবের কর্মকাণ্ড এতটাই জঘন্য যে মহামান্য আদালত তাকে যথাযোগ্য শাস্তি প্রদান করে বুঝিয়ে দিয়েছে, যেমন কর্ম তেমন ফল। রাজীব দৃষ্টান্ত সেই সব মানুষদের কাছে যারা প্রলোভন বা লোভ দেখিয়ে নাবালিকা মেয়েদের সর্বনাশের নেশায় মত্ত, তারা অবিলম্বে নিজেদের কুকীর্তির জন্য প্রায়শ্চিত্ত করুন। আর যারা এ পথে এগোনোর চেষ্টা করছেন তারা বিরত থাকুন। রিমার মতো নাবালিকাদের উদ্দেশ্যে বলছি, সবার জীবন শুরু থেকে মসৃণ আর আনন্দময় হয় না, অনেককেই অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে যেতে হয়। মনে রাখবে তোমার থেকে আরো অনেকে অনেক কষ্টে রয়েছে, তাই দুঃখ কষ্ট ভোলার জন্য বাইরের কারোর ওপর নির্ভরশীল হবে না, যতদিন না তোমরা সাবালক হচ্ছ। আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো এরকমই পুলিশ ফাইলসের আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।